ক্যারেক্ট আমার ক্যাম্পাসে একটা মানসিক প্রতিবন্ধী আছে, সালাউদ্দিন আম্মার রাকসু জিএস। তো আমার মনে হয় তার অনেক যত্ন প্রয়োজন, তাকে পরিচর্যা করা প্রয়োজন এবং তার মাধ্যমে তার মানসিক যেই সমস্যা সেটাকে আবার হারিয়ে সুন্দরভাবে সে যেন সুন্দর জীবন গড়ে তুলতে পারে, সেজন্য তাকে হেল্প করা প্রয়োজন। তো আমার মনে হয় তার প্রতি একটু বিশেষ পরিচর্যা প্রয়োজন, এই জন্য তাকে কেয়ার। আচ্ছা, তাকে মানসিক প্রতিবন্ধী কেন মনে হয় এটা একটু এক্সপ্লেন করো। আসলে সে কখন কি বলে, কাকে নিয়ে কি বলে, কখন কি করে, তার আসলে কাজ রাকসুকে নিয়ে, সে রাকসু বাদ দিয়ে পৃথিবীর সব কাজ করে, যেটা আসলে আমার মনে হয় যে কখনোই একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সেই কাজগুলো করবে না। এবং সে আসলে কি বলে, কার সাথে কখন কিভাবে কথা বলছে সে নিজেও জানে না সে কি করছে। তো তাকে ক্যাম্পাসে মোটামুটি মানসিক প্রতিবন্ধী হিসেবেই ছাত্রদল যখন বলে, এবং এখন মোটামুটি আমরা সবাই তাকে বলি যে তার প্রতি যে আমি একটু রাগ করব, সেটা কিভাবে করবো, সে তো মানসিক প্রতিবন্ধী, তার প্রতি আর কত রাগ করবো। জাহিন বিশ্বাস এশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিউজিক ডিপার্টমেন্টে পড়ছেন, সাথে করছেন ছাত্রদলের রাজনীতি। সম্প্রতি রাকসু নির্বাচনে পরাজিত হলেও তার মধ্যে রয়েছে অসাধারণ এক পোটেনশিয়াল। আজকে তার সাথে গল্প হয়েছে, তরুণ নেতা হিসেবে শুনেছি আমরা তার কথা। প্রিয় দর্শক, চলুন স্পিক উইথ রশিদের আরেকটা এপিসোড শুরু করি। তার আগে এভরি এপিসোডের মতো আজকেও জানিয়ে দিতে চাই, আপনাদের ভালোবাসায় স্পিক উইথ রশিদ এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে। আপনাদের কমেন্ট, ফিডব্যাক, আপনাদের ভালোবাসা, আপনাদের সমালোচনা, আলোচনা, আদেশ, নির্দেশ, উপদেশ সব কিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ স্পিক উইথ রশিদ শুধুমাত্র আপনাদের জন্য। সাবস্ক্রাইব বাটনটা তো ক্লিক করতেই হবেই, সাথে সবসময় ফিডব্যাক জানাতে হবে কমেন্ট বক্সে। চলেন আজকের এপিসোডটা স্টার্ট করি। এশা, ওয়েলকাম স্পিক উইথ রশিদে। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। আমি ফার্স্টে অডিয়েন্সকে বলি, কারণ এটা নিয়ে পরে কমেন্টে অনেক কথা হবে। এখানে আসার পরে আরেকটা ঘটনা ঘটে গেল, আমরা জানলাম আমরা ব্যাচমেট, সো আমাদের কনভারসেশনটা তুমি করেই হবে, অ্যান্ড ডেফিনেটলি অনেক কিছু জানার আছে। তুমি রাজশাহী থেকে আসছো ঢাকায় রিসেন্টলি, অ্যান্ড এই ফাঁকে আমার শো অ্যাটেন্ড করলাম, বিকজ তোমাকে নিয়ে আসার আমার প্ল্যান অনেক আগে থেকেই ছিল, এর মধ্যে পেয়ে গেলাম। বলো, হাউ ইজ এভরিথিং, কেমন যাচ্ছে দিনকাল? এই তো এখন ভালো যাচ্ছে, মাত্র পরীক্ষা শেষ হলো, এখন একটু ঘুরে বেড়াচ্ছি। তো ঢাকাতে যেহেতু আসলাম, তোমার সাথে কথাও হলো, এখানেও আসলাম, তো এই তো ভালো যাচ্ছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। যারা জানে না এশা পলিটিক্যালি কে, তাদের জন্য একটু তোমার ডেজিগনেশনটা বলে দাও। আচ্ছা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন আছি। ও বাবা, দ্যাটস হিউজ। পলিটিক্সে কতদিন? পলিটিক্সে বলতে আমার পলিটিক্সটা আসলে আমাদের ফ্যামিলি, যেটা আমার ফ্যামিলি থেকে ছোটোবেলা থেকে পলিটিক্স দেখে আমি এসেছি। আমার বাবা পলিটিক্স করেন, বাবা কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচিত সভাপতি, এর আগে বাবা সাধারণ সম্পাদক ছিলেন। আর আমার পদটা আসলে আমাদের নতুন যে কমিটি হয়েছে তার পরের পদ, কারণ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি অনেক বছর পর হয়েছে, তার আগে অনেক দিন আহ্বায়ক কমিটি ছিল, এবং যখন আহ্বায়ক কমিটি ছিল তখন আসলে আমরা ক্যাম্পাসে ছিলাম না। তো তারপরে কমিটিতে হওয়ার পরেই সেই কমিটিতে আমাদের খুব বেশি দিন হয় নাই। আচ্ছা, তোমরা এমনি কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, আমি বড়। আচ্ছা, বাকি দুজন? বাকি দুজন, আমার বোন আছে, ও অনার্স সেকেন্ড ইয়ার, আর আমার ভাই আছে ক্লাস 7-এ পড়ে। অনেক ছোট। অনেক ছোট। সো তোমার সাবজেক্ট হচ্ছে মিউজিক। সো মিউজিকে তো তারাই যায় যারা আসলে মিউজিকের প্রতি প্যাশনেট। লাস্টে একটা গান শুনবো, হ্যাঁ, আগে হিন্ট দিয়ে রাখলাম। মিউজিকে যারা যায় তারা মিউজিকের প্রতি অনেক প্যাশনেট থাকে, এবং মিউজিক থেকে পলিটিক্সে খুব একটা মনে হয় আমরা দেখি না, ভেরি রেয়ার না নাকি? হ্যাঁ, একটু কম। একটু কম না, আমার কাছে মনে হয় অনেক বেশ খানিক কম। হ্যাঁ, তুমি বললে যে তোমার একটা ফ্যামিলি চেঞ্জ ছিল পলিটিক্সে, তো একদম ফার্স্ট কবে জয়েন করলে? ইউনিভার্সিটিতে ওঠার পরেই? হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে আসার পরে আমার যারা সিনিয়র ভাইরা ছিলেন তাদের সাথে যোগাযোগ হতো, এবং তখন তাদের সাথে আসলে সেভাবে তো কার্যক্রম করার মতো কোনো স্পেস তখন ছিল না, তো সবার সাথে যোগাযোগ ছিল। এবং আসলে আমরা মেইনলি কাজ শুরু করি তো আমাদের যে আন্দোলন হয় জুলাই অভ্যুত্থান, তখন আমরা একসাথে মিলে আন্দোলনগুলো করি, এবং তার পরবর্তীতে আমরা যখন যে রাজনীতি করার যে জায়গাটা উন্মুক্ত হয়, তখন আমরা সরাসরি সবসময় প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা, সরাসরি সবার সাথে রাজনৈতিক পরিচয়ে সব কাজগুলো করা, সব কিছুই করা হয়। আচ্ছা, তারপরে আস্তে আস্তে তুমি বোধহয় রাকসু প্যানেলেও ছিলা? আমি রাকসু প্যানেলে এজিএস পদে লড়েছিলাম। এজিএস পদে লড়েছিলা।
সো তোমার ওখানে তোমার ভোটের নাম্বার মনে আছে, বলা যাবে ওইটা? প্রায় 6,000 ভোট পেয়েছিলাম। প্রায় 6,000। আর যে জিতে গেল তার সাথে ডিফারেন্স? আমার 1,000 ভোটের ডিফারেন্স ছিল। ভেরি স্লাইট কিন্তু না। তো ওইটা কেন মনে হইলো রাকসুতে যাই, বা ওই সময় কারেজটা কোথা থেকে আসলো? কারণ আমরা একটু কনটেক্সট বলি, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু অনেকেই বলে এখানে শিবিরের আধিপত্য বেশি, বা ওখানে কেন মনে হইলো যে এখানে উইন করি? আসলে আমরা তো শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য গিয়েছিলাম, এবং তাদের সাথে নিয়ে একসাথে করে যখন আমরা আন্দোলন করেছি তখন তাদেরকে লিড দিয়েছি, তাদের সাথে কাজ করেছি। এবং যে কাজ করার জায়গাটা, রাকসু তো 35 বছর পর হয়েছে, এবং 35 বছর আগের রাকসুতে আমাদের একটা ভালো ইতিহাসও ছিল। এবং তাদের সবার সাথে কাজ করতে আমি ওই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে চেয়েছিলাম, যাতে সেই রাকসুর প্ল্যাটফর্ম থেকে আমি যে কাজগুলো করতে চাই শিক্ষার্থীদের নিয়ে, আমাদের ক্যাম্পাসের জন্য, আমাদের সমস্যা সমাধানের জন্য, তো ওইটাই আমাদের কাছে, ওই প্ল্যাটফর্মটাই আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছিল আমাকে হেল্প করতে পারে। আচ্ছা, তো তারপরে যখন মানে যদিও এটা খুব কম ব্যবধানে হারা, আর ডেমোক্রেসির একটা পার্ট হচ্ছে এটা যে একটা ভোট বেশি হইলেও আসলে অপোজিশনই জিতে যাবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য আসলে। মানে এমনিতে ইলেকশন কি তোমার কাছে ঠিকঠাক লেগেছে সবকিছু? হ্যাঁ, ইলেকশনটা আসলে আমরা তো ভোটের রেজাল্টও মানে হওয়ার পরপরই মেনে নিয়েছি, এবং আমি মনে করি যে আমাদেরকে ইলেকশন কেমন হয়েছে সেটা নিয়ে ভাবার থেকে আমি কি করলে সামনে আরও বেশি ভালো করতে পারবো, শিক্ষার্থীদের কাছে সেই গ্রহণযোগ্যতা তৈরি হবে। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, এবং আরও বেশি ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কাজ করে যেতে হবে। আমার মনে হয় যে কি হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে আমার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবলে আমি আমার সামনে আরও বেশি ভালো করতে পারবো। তোমার কি মনে হয়, ধরো আমাদের তো অন্যান্য যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলাম সবগুলাতেই অলমোস্ট ছাত্র দলের পরাজয়। আমরা এক মনে হয় তৌফিক আমার এখানে যে আসছিল, ওই ওভার দ্য কান্ট্রি একজন ছাত্র দল থেকে। সো কোন কোন জায়গাগুলো একটু ডেভেলপড করলে আপকামিং যে ছাত্র সংসদ নির্বাচনগুলো সেগুলোতে ছাত্র দল একটু ঘুরে দাঁড়াতে পারবে? আমাদের রাকসু প্যানেলে ক্রিয়া সম্পাদক ছাত্র দল থেকে উইন করেছিল আপু নার্গিস আক্তার, তার নাম। সে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়ার। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আর হলেও আছে কয়েকজন আমাদের। তো আসলে ছাত্র দলের যে কারণটা ছিল যে আমরা আসলে এতদিন যে আমরা রাজনীতি করেছি সেটা তো বাইরে থেকে করা লেগেছে। ছাত্র দলের কেউই হলে থাকতে পারে নাই সেভাবে, ছাত্রদের সাথে মিলে সেভাবে কাজ করতে পারে নাই। তারা অনেকে আছে এমন যারা ক্লাসই করতে পারে নাই, হয়তো অনার্সটা কোনো রকম শেষ করেছে, মাস্টার্সটা সেখানে করতে পারেনি, পরে 5 তারিখের পরে এসে আবার মাস্টার্সে ভর্তি হয়েছে, এরকম কিন্তু ইতিহাস আছে। তো ছাত্রদের সাথে যদি আমরা না মিশি তারা কিন্তু বুঝতে পারবে না আসলে আমরা কেমন, এবং তাদের সাথে তো আমাদের একটা কোঅর্ডিনেশন হইতে হবে। আর তারপরে আসলে একটা ন্যারেটিভ কিন্তু বিল্ড করে দেওয়া হয় যে এই ছাত্রদল আর ছাত্রলীগ এক, ছাত্রদল আসলে হল দখল করবে, সিট বাণিজ্য করবে, আবারও আমাদের সেই দুর্দিন শুরু হয়ে যাবে, এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু বিল্ড আপ করা হয়। এবং যেটা আসলে ছাত্রছাত্রীরা সেটা ওইভাবেই আসলে তাদের মনেও সেই ধারণাটা তার পোষণ করতে থাকে আমার মনে হয়। এবং তার পরবর্তীতে যে তারপরে যখন রাকসু হয়ে গেল, তারপরে যখন বললে এই তো এখন ন্যাশনাল ইলেকশনের পরে এরা যখন ক্ষমতাসীন দলে আসবে তখন এসে আমাদের উপর অত্যাচার করবে, এই ধরনের ন্যারেটিভগুলো বিল্ড আপ করে তারা। এবং তারপরতে ছাত্রছাত্রীরাই দেখছে যে আমরা আছি, আমরা আসলে কিভাবে চলছি, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি, এবং কোনো ধরনের অরাজকতা আজ পর্যন্ত কিন্তু ছাত্রদল দ্বারা আমাদের ক্যাম্পাসে হয়নি। বলতে গেলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই কিন্তু ছাত্রদল সেটা করছে না, তারা কিন্তু এখন বুদ্ধিবৃত্তিক একটা রাজনৈতিক যে চর্চা সেই দিকেই যাচ্ছে, এবং শিক্ষার্থী বান্ধব যেই চর্চা সেদিকেই করছে, এবং ছাত্রদল সবসময় তাদের ভয়েস হয়ে কাজ করার চেষ্টা করে, যেটাই আমরা করে যাচ্ছি। আর আসলে পরাজয়ের মূল কারণটাই আমি এটাই মনে করি যে আমরা আসলে স্টুডেন্টদের সাথে সেভাবে কিন্তু থাকতে পারিনি ছাত্রদলের কেউই। হুট করে এসেই আমাদের একটা যে প্রিপারেশনের ব্যাপারটা সেটা আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছে, কারণ দেখা যায় অন্য প্যানেল থেকে যখন দাঁড়িয়েছে তারা কেউই কোনো পদবিতে ছিল না, কেউই নামধারী কেউ ছিল না, বা সে কোন দলের করছে সেটা কেউ কিন্তু জানতো না। তারা পরে এসে তারা সেই দল থেকে কোন একটা দল থেকে তারা দাঁড়িয়ে গেছে, ইলেকশন করেছে। তো শিক্ষার্থীদের সাথে তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা তাদের সাথে সবসময় মিলে থাকা, সেটা কিন্তু তাদের সেই সুযোগটা ছিল যেটা আমাদের ছিল না। তো এটা আমাদের একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আচ্ছা, না এটা আসলেও একটা এটা অনেকেই এই উত্তরটা দেয়। আমার মনে হয় যে ডেভেলপমেন্টের জায়গার আসলে শেষ নাই, যতটা সম্ভব স্টুডেন্ট পলিটিক্সে ডেভেলপ করা যায় ততটাই বেটার। বাবা এসা যখন অফ ক্যামেরা কথা বলে তখন একটা, যখন পলিটিক্সের কথা ওঠে তখন আরেকটা টোন চেঞ্জ হয়ে যায় কথার। এটা আমার আম্মুও বলে, তাই না? আম্মু বলে বাসায় একরকম, ফোনে টিভিতে তো অন্যরকম লাগে। না এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। ফ্যামিলিতে তো পলিটিক্যাল চেঞ্জ ছিল জন্যে পলিটিক্সে আসা, বাবা মা সাপোর্ট দিল? হ্যাঁ,
অনেক বেশি। কারণ একে তো মানে বাংলাদেশের কনটেক্সটে মেয়ে হয়ে পলিটিক্সে আসা, যতই পলিটিক্যাল চেইন থাকুক সবাই সাপোর্ট করে না সবসময়। আসলে অনেক ফ্যামিলি থেকে আমি দেখেছি সাপোর্ট করে না, কিন্তু এই দিক দিয়ে আমার মানে আমি ব্লেসড আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা দুজনেই প্রচুর 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 সাপোর্টিভ। বরং আমি দেখা যাচ্ছে কোনো একটা ইস্যু নিয়ে মন খারাপ করে বসলাম যে এটা আমার কেন হলো না, আমার বাবা মাই আমাকে বোঝাতে লাগে এটা কোনো সমস্যা নয়, পলিটিক্স করছো এটা হবেই, তোমার সামনের ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করো। কোনো কিছুতেই তো হুট করে এগিয়ে যাওয়া যায় না, সব কিছুতেই অনেক বাধা বিপত্তি পার করতে হবে, সব কিছুই পার করতে হবে। এই যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে হ্যারাসমেন্ট বা যাই কিছু কথা তো শুনতে হয়, তো সেগুলো নিয়ে সবসময় বাবা বলে যে তুমি এগুলো কিছু দেখবাই না, তুমি তোমার কাজ করছো, তোমার আশেপাশে আমরা আছি, তোমার কাছের মানুষজন আছে, তুমি তাদের কথা শোনো, তুমি কেমন তুমি জানো, আমরা সবাই জানি, এবং বাকি সব মানুষ সেটা একাধারে বিশ্বাস করে ফেলবে একটা সময়। তো এই সাপোর্টগুলো যেটা আমি পাই এটা আসলে আমার কাছে একদমই ব্লেসিংস হিসেবে কাজ করছে। আর এমনিতে যখন আসলা পলিটিক্সে, তুমি যদি এই মেসেজটা একটু ওভারঅল সবাইকে টার্গেট করে দাও, যেরকম অনেক মেয়ে তো আছে যারা পলিটিক্সে আসতে চায়, করতে চায়, এমন অনেকে আছে তোমার যেমন একটা ফ্যামিলিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, হয়তো এই জন্য তারা আরও একটু বেশি কারেজ করে যে আমরা তো করছি পলিটিক্স, বাট এমন আছে যে একদম পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বাট মেয়েটার হয়তো পলিটিক্সে ইন্টারেস্ট আছে, ওদের আসলে কি মোটিভেশনে আসা উচিত পলিটিক্সে, বাংলাদেশের কনটেক্সটে স্টুডেন্ট পলিটিক্সে? আসলে স্টুডেন্ট পলিটিক্সটা কিন্তু সবসময় শিক্ষার্থীদের নিয়ে পলিটিক্স করতে হবে, সেটাই কিন্তু তাদের চিন্তাভাবনাতেও থাকতে হবে। এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী কিন্তু অনেকের মধ্যেই আছে, যেটা বলবো যে জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু আমরা শিক্ষার্থীদের একটা পাওয়ার কিন্তু আমরা দেখেছি, তারা আসলে কী পরিমাণ লিড দিতে পারে, তাদের ভয়েস রেস করতে আমরা দেখেছি, এবং তারপরেই কিন্তু আসলে অনেক মেয়েকেই দেখেছি আমরা ঝরে যেতে। বাংলাদেশের পরবর্তী যে প্রেক্ষাপট আসলে তখন তারা যেই সাহসটা পেয়েছিল, তাদের আশেপাশের মানুষ যেই সাহসটা দিয়েছিল, পরবর্তী সময়ে যে কিন্তু সেটা থেকে তাদের পিছিয়ে যেতে হতো। তো আমার মনে হয় তোমার লক্ষ্য স্থির রাখতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, আমি কি করতে চাই সেটা নিয়ে আমাকে ঠিক রাখতে হবে। এবং আমার মনে হয় যে আমার কাছের মানুষ, আমার বাবা মা বা আমার আশেপাশে যাদের আমার খুবই দরকার, তাদের সাথে একটা আমাদের ভালো কমিউনিকেশন, তাদের সাপোর্ট, সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে আমরা সবার ভালোবাসা আমরা পেয়ে যাব, এবং আমার কাজের মাধ্যমেই তাদের ভালোবাসা আমাকে আর্ন করতে হবে। এই মনোভাবটা নিয়ে এগোলে অনেক মেয়েই এগিয়ে যেতে পারবে, কারণ আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর নেতৃত্ব এখন কিন্তু অনেক বেশি দরকার, এবং তাদের সকলকে তাদের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। তোমাকে নেত্রীদা লিডার হিসেবে কবে দেখবো সামনে? নেক্সট প্ল্যান কি? ইলেকশন কবে করবা বলো? নেক্সট প্ল্যান আপাতত নেক্সট রাখছু। এটা কবে? এই ইয়ারে? আসলে ছাত্র সংসদ নির্বাচনের মেয়াদ 1 বছর, তো 1 বছর পরই তো আবার ছাত্র সংসদগুলো হয়। আচ্ছা, দেখা যাক যখন হয়। সেম পদে নাকি অন্য কোনো কিছু? এইটা তো আসলে দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তোমার ডিজায়ার কোনটা? ডিজায়ার ভিপি নাকি রাষ্ট্র ভিপি? দেখা যাক, আল্লাহ ভরসা। এখনও সেটা আমি ভাবি নাই, আমি শুধু জানি যে আমার শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে, এবং তাদের জন্য কিভাবে কাজ করলে আমি সেই প্রতিনিধি হিসেবে তারা আমাকে ভালোবাসা দিবে, আমি সেই নিয়ে কাজ করছি। তো আমার মনে হয় যে দল যেই পদে আমাকে লড়াই করার জন্য মনোনয়ন দিক, সেই পদে যাতে আমি শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে বেরিয়ে আসতে পারি, এটাই সবচেয়ে বড়। তো আমি আসলে কোন পদের জন্য লড়াই করব এটা আপাতত ভাবছি না, কোনভাবে আমি শিক্ষার্থীদের ভালোবাসা পাবো সেটা নিয়ে আমি আপাতত ভাবছি। জোস। আমার যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে বুলিং হ্যারাসমেন্ট মানে একেবারে যে হয় না এটা বলবো না, বাট আমার মনে হয় এটা তুলনামূলক বোধহয় তোমার সাথে একটু কম। এটা কি ট্রু? না, আই গেস না। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে বুলিং হ্যারাসমেন্ট আসলে প্রতিনিয়ত প্রতিদিনই ফেস করছি, মানে একটা ভিডিও পোস্ট হবে বা লাগে না মাঝে মধ্যে মেন্টালি? ওই যেটা বললাম যে মাঝে মধ্যে কিন্তু আমি অনলাইনে অনেক কিছু দেখে যেই হতাশ হয়ে যায়, আসলেই লাগে মাঝে মধ্যে যে কেন মানুষ কেন এত বিকৃত মানসিকতার হবে, তারা কোনো কিছু সম্পর্কে এমনি বলে দিলাম, আমার বলতে ইচ্ছা হচ্ছে, বলতে তো এখন কোনো বাধা নেই, আমার বলতে ইচ্ছা হচ্ছে আমি বলে দিলাম, আমি তো শুধু টাইপ করছি। আর বিভিন্ন যে বট আইডি, সেই বট আইডির জন্য আমরা তো আসলে বুঝতে পারি না সে কে লিখছে, কেন লিখছে। এমনও হয় যে আমাদের ক্যাম্পাসেরই হয়তো চেনা পরিচিত অনেকেও এই জিনিসগুলো লিখে, যেটা আসলেই অনেক খারাপ লাগে। এবং এমনও হয়েছে যে তার সাথে আমার অনেক হয়তো আগে অনেক ভালো সম্পর্ক ছিল, বা আমাকে সে পার্সোনালিও চেনে, তবু অন্য দলের মতাদর্শের আমি এই জন্য আমাকে লিখতে হবে, আমাকে এভাবে বলতে হবে, যেটা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে আমরা ফেস করছি বা আমি ফেস করছি। যেটা মানে যখনই তারা দেখেছে যে
ছাত্রদলের রাজনীতির সাথে মেয়েটা যুক্ত। তার আগে পর্যন্ত এসে অনেক ভালো ছিল তাদের কাছে, কিন্তু যখন দেখবে যে রাজনীতিতে আছে তখন তাকে কিভাবে অ্যাটাক করা যায়, তাকে কিভাবে দমিয়ে রাখা যায়, সেগুলো নিয়ে তারা সব সময়, আমার তো মনে হয় যে আমি হয়তো কোথাও কোনো একটা কমেন্ট করছি সেটাও মাঝে মধ্যে ফটোকার্ড হয় যে, এবং সেখান থেকে কাটসাট করে যেই কথাটা নিয়ে শুধুমাত্র বিতর্ক সৃষ্টি করা যাবে সেগুলো নিয়ে হয়, যেগুলো আসলে এখন আমার কাছে হাসি লাগে মাঝে মধ্যে যে এদেরকে বলে তো আসলে লাভ নাই, এরা যেটা চাই সেটা কখনোই হবে না, এরা চাই যে না সরে যাক এখান থেকে, এটা না করুক। তো এটা আসলে একটা সুরাহা হওয়া দরকার, কারণ এই জন্য হয়তো আমার এখন গায়ে আর লাগছে না, কিন্তু যারা নতুন করে আসতে চায় তারা কিন্তু এই জিনিসগুলো দেখে পিছিয়ে যায়। অনেক পরিবারই চাইবে না যে আমার মেয়ের সেফটি ইস্যু, আমার মেয়ে অনলাইনে এরকম বুলিং হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সে কেন রাজনীতিতে আসবে, এটা একদমই তাদের ডিমোটিভেট করে দেয়। হয়তো 2 দিন আসছে, 2 দিন পরেই তাদেরকে এমনভাবে বুলিং করা হচ্ছে অনলাইনে যে তার পরের দিন তারা বলছে যে না তাহলে হয়তো এইটা আমার জন্য না, এটা হয়তো অনেক খারাপ জায়গা, যেটা আসলে খুব বাজে একটা ইফেক্ট পড়ছে আমাদের ভবিষ্যতের জন্য। এটা ট্রু। এমনিতে ধরো যখন তোমার সাথে এসব বুলিং হ্যারাসমেন্ট হয় তখন মানে আমি একটু অ্যাড করি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে তুমি বললা না যে আগে ভালো সম্পর্ক ছিল, আমি এরকম দেখছি। ধরো কোনো একটা, আমি তো ধরো পলিটিক্যাল, আমারও তো একটা মতাদর্শ আমি ফেসবুকে এক্সপ্রেস করি। আমার বিষয় হচ্ছে, আমাকে সবাই বলে, এটা আমি একটু বলি আমার অডিয়েন্স হয়তো কানেক্ট করতে পারবে, নিউট্রাল হোস্ট। আমার কথা হচ্ছে নিউট্রাল হোস্ট তো আমি হোস্টের টেবিলে, বাট এটার বাইরে তো আমার একটা পলিটিক্যাল ইডিওলজি থাকতে পারে, তো সেটাকে আমি ফেসবুকে প্রকাশ করতে পারবো না, করলাম। তো করার পরে দেখি যে অনেকের সাথে, ধরো ওর সাথে আমার কোনো খুব ভালো সম্পর্ক ব্যাপারটা এমনও না, আমার খারাপ সম্পর্ক এমনও না, হয়তো বন্ধু ক্লাসমেট চিনি এবং আমি জানি ও আমার ওয়েল উইশার, হঠাৎ করে এমন একটা কথা বলে দেখলে খুব খারাপ লাগে, যে পছন্দ হলো না, একদম খুব অ্যাটাকিং বাজে একটা কথা। তা এই ধরনের মানুষজনদেরকে আসলে কাট অফ করে দেওয়াই বেটার। এইটাই আমি মনে করি যে আমার আশেপাশে যারা আছে, যারা আমার ভালো চায়, যারা আমাকে ভালোবাসা দিচ্ছে, প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করছে, তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, এবং যারা আসলে ভালোবাসছে না তাদের ভালোবাসাটা কীভাবে পাওয়া যায় সেই কাজগুলো করতে হবে। একসময় সব কিছু ভালো হবে, সুন্দর হবে আশা করি। মিউজিক ডিপার্টমেন্টে কি প্যাশন থেকে আসা, গান আগে থেকেই করতে? হ্যাঁ, প্যাশন থেকেই আসা। আসলে আম্মু প্রথমে বলছিল যে আমার যেহেতু কুষ্টিয়াতে ইসলামিক ইউনিভার্সিটি আছে সেখানে ভর্তি হতে বলছিল, সেখানে যখন চান্স হয়েছে বাসার কাছে, কিন্তু মিউজিকে পড়বো, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বো, এই জিনিসগুলোর একটা প্যাশনের জন্য কিন্তু পরে রাজশাহী ইউনিভার্সিটিতে। তোমাদের ওখানে কোনো স্পেসিফাইড আছে রবীন্দ্র নজরুল না? হ্যাঁ, আমাদের অনার্সে একটা মেন সাবজেক্ট নেওয়া লাগে, তারপর একটা অপশনাল, আর মাস্টার্সে এসে সেটা ডিভাইড হয়ে যায় একদম একটা করে। তো আমার অনার্স আমি করেছি ক্লাসিক্যাল মিউজিকে, আমার মেইন ছিল, এবং আমার অপশনাল ছিল রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, তো তোমার তাহলে এখন স্পেসিফিকেশন রবীন্দ্রসঙ্গীতে? এখন আমি মাস্টার্স করার ইচ্ছা আছে রবীন্দ্রসঙ্গীতে। রবীন্দ্রসঙ্গীতই ফেভারিট সবসময় বলো নাকি? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত সব গানই গাও? সব গান বলতে নজরুল সঙ্গীত কম গাওয়া হয়, আর রবীন্দ্রসঙ্গীতটা একটু বেশি পছন্দ, যেহেতু বাড়ি কুষ্টিয়াতে, তো ছোটবেলা থেকে শিলাইদাতে প্রোগ্রাম করেছি অনেক। তো তখন রবীন্দ্রনাথের জন্মদিনে যে একটা বড় প্রোগ্রাম হয়তো কুষ্টিয়াতে 3 দিন ব্যাপী, কুষ্টিয়ার মানুষ এমনিতেও কালচারালি খুব এনরিচড, হ্যাঁ, এবং আমার ভালো লাগে জিনিসটা, ছোটবেলা থেকেই টানে। এছাড়াও আধুনিক গান গাওয়া হয়, মাঝে মধ্যে ফোকও গাওয়া হয়। ছোটবেলায় তো যখন শেখা হয় তখন সব রকমই গান শেখা হয়, তারপরে আস্তে আস্তে ভালো লাগার জায়গা থেকে সেগুলো বেশি করা হয়। আর এমনিতে ধরো যখন তুমি মিউজিককে যেহেতু পড়ছো, তাহলে তোমার কিন্তু আমরা বলতে পারি যে ইউ হ্যাভ আ কালচারাল ব্যাকগ্রাউন্ড। ধরো নেক্সট রাকসুতে তুমি উইন করলা, সেটা এজিএস জিএস, বা ধরো কালচারাল সেক্রেটারি উইন করলা, সে ফর এক্সাম্পল। হোয়াটস ইউর প্ল্যান তোমার ক্যাম্পাসকে নিয়ে? তোমার ক্যাম্পাসে কালচারাল এঙ্গেজমেন্ট ব্রাঞ্চ এগুলো আরো কিভাবে এনরিচ করতে পারো? আমাদের ক্যাম্পাসের কালচারালের জন্য যেটা, আচ্ছা, প্রতিটা ক্যাম্পাসে টিএসসিসি যেই জিনিসটা, এটা কিন্তু আমাদের ক্যাম্পাসে পূর্ণাঙ্গ না। আচ্ছা, সবার আগে আমাদের টিএসসিসিটা পূর্ণাঙ্গ করা খুবই জরুরি, এবং টিএসসিসিটা পূর্ণাঙ্গ করা হলে আমাদের যে এখন কালচারাল বিভিন্ন যেই সংগঠনগুলো আছে তাদের কিন্তু তার আগে রাকসু যে ভবনটা ছিল সেটার মধ্যে বিভিন্ন রুম বরাদ্দ নিয়ে তারা কাজ করতো। পরবর্তীতে তাদেরকে এখন একটা মানে আমাদের একটা স্কুল ছিল, সেই স্কুলটাতে তাদেরকে করা হয়েছে, কিন্তু সেখানে সবার জন্য পর্যাপ্ত রুম নেই। তো আমার মনে হয় সবার জন্য আগে টিএসসিসি যে পূর্ণাঙ্গ করা উচিত, যাতে যেই সংগঠনগুলোই আছে সবাই যেহেতু সেখানে তাদের নিয়মিত প্র্যাকটিসগুলো চালায় যেতে পারে, যে একটা ভাসমান অবস্থায় তারা আছে, আজকে আমরা এই রুমে, কালকে ওই রুমে, কোনো সংগঠন হয়তো একটা বিল্ডিংয়ের ছাদে তাদের নিয়মিত প্রোগ্রাম করছে, এভাবে কিন্তু জিনিসগুলো আসলে রান করে না সেভাবে, এবং তারা যেভাবে চায় সেই কাজগুলো করতে পারে না। তো আমার মনে হয় সবার আগে টিএসসিসি নিয়ে আমাদের ভাবা উচিত, এবং আমাদের হল পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা হয়। তো আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালচারাল দিক দিয়ে অনেক বেশি কিন্তু প্রতিভাবান অনেক মানুষ আছে, তাদের নিয়ে বিভিন্ন ভাবে আমরা যদি তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করি,
তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা আমরা ক্যাম্পাসের মধ্যে আরও বেশি করি এবং বিভিন্ন দিবসগুলো যেগুলো হয় না, দিবস বাদেও আমরা গান বা কবিতা, কালচার মানে তো শুধু গান কবিতা না, খেলাধুলা সব কিছু, এভরিথিং। তো এই কালচারগুলো বিল্ড আপ করার জন্য সব কিছুর সাথে তাদেরকে পরিচয় করানো নতুনভাবে সব কিছু আমরা তা একটা নতুন আঙ্গিকে নিয়ে এসে সাজিয়ে সব কিছু অনুষ্ঠানগুলো পালন করা, একটা প্রতিযোগিতার মাধ্যমে সবার মাধ্যমে সেই জিনিসগুলো স্প্রেড করা, তাহলে জিনিসগুলো তাদের মধ্যে আরও বেশি বাঙালি ঐতিহ্য, বাঙালি যে সংস্কৃতি সেটা পুশিং করা আরও বেশি সহজ হবে। তো এইভাবে আমার মনে হয় যে কালচারাল সেক্টরগুলোতে কাজ করা অনেক বেশি প্রয়োজন আমাদের ক্যাম্পাসে। ফ্যান্টাস্টিক। এবার একটু পলিটিক্স থেকে ইউটার্ন নেই, কারণ পলিটিক্সের আলাপ অনেক হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় এখন যে কোয়েশ্চেনটা করবো এটা আমার শো এর জনরার বাইরের কোয়েশ্চেন পুরা, বাট অনলি বিকজ অফ ইউ তোমাকে কোয়েশ্চেন করতেছি। এশা, তুমি দেখতে এত সুন্দরী, ক্যাম্পাসে এত সুন্দর একটা মেয়ে স্টুডেন্ট পলিটিক্স করে, গান করে, অফকোর্স ফেমাস। ক্যাম্পাসে প্রেমের প্রস্তাব কেমন পাও বলো তো? অনেস্ট আনসার দাও আজকে। এই দেয় না মানে এটা ভুয়া কথা বলো, নাকি কেউ সাহস করে না? কোনটা? এটাই হয়তো, তাই সাহস করে না, এটাই হয়তো হবে। এখন পলিটিক্স তো ক্যাম্পাসে ঢুকেই পলিটিক্স করো এখন তো, মানে ধরো তুমি রাকসুতে ক্যান্ডিডেট বেলায় যখন সবাই ক্যাম্পাসে আসে, ফার্স্ট ইয়ারে যখন আসে, তখন তো দেখা যায় যে অনেক সিনিয়র বড় ভাইটাই সবাই দেখা যাচ্ছে একটু কথা বলার চেষ্টা করে বা এই সেই হাবিজাবি। তো এখন জিনিসটা আসলে সেভাবে অ্যাভয়েড করতে 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 এখন আর মনে হয় না ক্যাম্পাসে আমরাই তো সিনিয়র হয়ে গেছে, এখন আর কে বলবে। সে কাউকে পাত্তা দেয় না। না, দ্যাটস কুল। তো এখন ধরো কেউ যদি করতে চায় তাকে কি একটু সাহস দিবা ক্যামেরাতে, নাকি দরকার নেই, ভয়ই থাকবে? না, ভয় পাওয়ার তো কিছু নাই। আচ্ছা, যাই হোক, আপাতত এগুলো নিয়ে ভাবছি তো না, এখন তাকেই বা আমি কি সাহস দিব। আপাতত একটু ক্যারিয়ার নিয়ে ফোকাসড আছি, তো এগুলো নিয়ে পরে ভাববো। যেহেতু যখন ভাববো তখন হয়তো জেনে যাবে সবাই। হ্যাঁ, না, জোকস অ্যাপার্ট, তোমার এমনিতে ক্যারিয়ার প্ল্যান কি ফুলফেজ অন পলিটিক্স নাকি মিউজিক নাকি পড়াশোনা, কোনটাতে যাবা? একাডেমিক্স? আসলে পড়াশোনাটা আমার বাসারও যেই কথা, পড়াশোনাটা আগে ঠিক রাখতে হবে। তুমি মাস্টার্স করো, তারপরে আমার বাবার ইচ্ছা আছে তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে এমফিল পিএইচডি তুমি সবগুলোই আগে করো। তুমি পড়াশোনার লেভেলটা যতখানি করা যায় তুমি সব কিছু শেষ করো, তুমি সাথে পলিটিক্সটা করো, কোনো সমস্যা নেই। তো হ্যাঁ, পলিটিক্স নিয়ে আমার সামনে চিন্তাভাবনা আছে এবং দেখা যাক কতদূর কি হয়। ভবিষ্যতের কথা তো আসলে ভবিষ্যতই জানে। না, অফকোর্স। এখন একটু রাকসুর ঘটনা বলো। রাকসুতে যেহেতু এখন শিবির প্যানেল রানিং এ আছে, সো হোয়াটস দেয়ার কন্ডিশন? ওরা কি স্টুডেন্টদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না কি ব্যাপার, একটু ভেঙে বলো তো আমাদের। আচ্ছা, কেন? কোনো রকমই না। তাদের ইশতেহার যখন ছিল সেটা অনেক বড় বড় ইশতেহার ছিল এবং আমরা বিভিন্ন তখন টক শোগুলো তো হতো, বিতর্ক হতো। তো তখন যে বিতর্কগুলোতে ছিল তখন আমাদের রাকসুর যে বর্তমান ভিপি তিনি বলেছিলেন যে আপনারা বলেন যে ইশতেহার কেন এত বড়, ইশতেহার কেন এত বড়। আমি বলবো যে 1 বছর সময় আপনাদের চিন্তাভাবনা কেন এত ছোট, ইশতেহার তো আরও বড় হওয়া উচিত। তো তারা যে ইশতেহার দিয়েছিল আমি বারবারই তখন থেকেই বলি যে এগুলো তো অবাস্তব। এটা যদি হয় আমার ক্যাম্পাস তো ইউরোপ হয়ে যাবে, এটা তো সম্ভব না কখনোই। তো আমার মনে হয় তারা তাদের কি বলবো, হাফ তো নাই, মানে 10 পয়সার মতো কাজ করতে পারেনি তারা। যে মানে এক্সাম্পল দিয়ে বলো তো। আমাদের ক্যাম্পাসে একটা বড় সমস্যা কিন্তু আবাসিকতার সমস্যা। আমাদের শিক্ষার্থীদের প্রায় 70% বাইরে থাকে। আমাদের হল 11টা, ছেলেদের হল 17টা, ছেলেদের 11টা, মেয়েদের 6টা, কিন্তু এটা নট এনাফ। 17টা হল থাকার পরেও এনাফ না? না না না, আমাদের স্টুডেন্ট প্রায় 30,000। আচ্ছা। এবং হলগুলো আছে কিন্তু হলগুলোর ক্যাপাসিটি তো অত বেশি না। এখনো অনেকগুলো হল নির্মাণ কাজ চলছে। তো আবাসিকতার যেই যারা অনাবাসিক ছিল অনেকে আছে, অনেক রকম থেকে আসে, অনেকে নিজের টাকায় টিউশনি করে অনেকে তাদের পড়াশোনা রান করে। তো একটা আবাসিকতার ভাতা দেওয়ার কথা ছিল তাদেরকে, যে ভর্তুকি প্রদান করা হবে যতদিন না তারা আবাসিকতা পায়। এবং রাকসু থেকে বলেছিল ইশতেহারে, হ্যাঁ। এবং তারা আবাসিকতা ভর্তুকি দিবে, একটা পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন করবে। এগুলো হয়নি। বা আমাদের ক্যাম্পাসে যে খাদ্যের সমস্যা, যে ডাইনিংয়ের খাবারের যেই মান উন্নয়ন, সেটার দিকেও তারা এখন পর্যন্ত কোনো নজর দিতে পারেনি। আমি আসলে মূল সমস্যাগুলো নিয়ে কথা বলছি। তারপরে আমি যেটা বললাম যে আমাদের কালচারাল যে দিকগুলো নিয়ে তাদের ছিল যে টিএসসি পূর্ণাঙ্গ করা, টিএসসি পূর্ণাঙ্গ করার কিন্তু সেটা তো আমরা দেখিই নাই।
যদিও আর মানে বড় বড় সমস্যার মধ্যে তাদের আরও অনেক কিছু ছিল। ক্যাম্পাসের অন ক্যাম্পাস জবের ব্যবস্থা করা, যেটাও তারা করেনি, কারণ শিক্ষার্থীদের অনেকেই রাজশাহীতে আসলে টিউশনের অনেক বেশি একটা সমস্যা চাই, শিক্ষার্থীরা সহজে কিন্তু টিউশন পায় না, এই জন্য তারা অন ক্যাম্পাস জব, ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা, ক্যাম্পাসের মধ্যে পর্যাপ্ত আলো, মানে যেটা আসলে হয় প্রতিটা সেক্টরে তারা ভাগ ভাগ করে করে বিভিন্ন দিয়েছিল। তো পরিবহন সেক্টরেও তাদের বিভিন্ন ছিল। আমার আসলে উল্লেখযোগ্য কোনো কাজই তারা এখন পর্যন্ত করতে পারেনি, যেটা শিক্ষার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। যে 35 বছর পর একটা রাকসু হলো, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ছিল অনেক বড়, এবং তারা ইশতেহারগুলো দেখেই কিন্তু একটা মানুষকে ভোট দেয়, একটা প্যানেলকে ভোট দিয়েছে। কিন্তু যখন তারা সেখান থেকে কিছুই পায় না, তখন কিন্তু সেই রাকসুর প্রতিও কিন্তু তাদের আগ্রহ দিন দিন হারিয়ে যাচ্ছে। অনেকে কিন্তু বিভিন্ন সময় বিশেষ করে বিভিন্ন গ্রুপ থাকে না, পোস্ট করে, তো সেই পোস্টগুলোর মধ্যে কিন্তু তারা বলে যে আসলে মানে রাকসু যদি পরবর্তীতে হয়, আসলে সেই উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিব কিনা, এটাও কিন্তু একটা আশঙ্কার বিষয়। কারণ রাকসুর প্রতি সেই আস্থাও আর নেই তাদের জন্য। হয়তো পরবর্তীতে যারা আসলেই কাজ করতে চায় তাদের প্রতিও তারা আস্থা রাখতে ভয় পাবে। এটাই আরেকটা বিষয় কি, এই যে রাকসু ডাকসু চকসু যতগুলো ইলেকশন হইলো সবগুলাতেই কিন্তু দেখো একটা বড় বড় ইশতেহার, ওই যে তুমি যেটা বললে আমার ক্যাম্পাস ইউরোপ হয়ে যাবে, এটা তো সবাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ডাকসু তো জাস্ট আমার এখানে শুরু ডাকসুর সিজন থেকে, তো ডাকসু তো ধরো ওই সময় ডাকসু ক্যান্ডিডেট প্রায় 8-9 জন ডাকসু ক্যান্ডিডেট আমার এখানে আসছে, ভিপি জিএস এজিএস সবাই। আমার কথা হচ্ছে যে ডাকসু বা রাকসু এগুলো তো জাস্ট একটা প্রেশার গ্রুপ, এদের পক্ষে তো ক্যাম্পাস ইউরোপ বানানো আসলে সম্ভব না। তো এত বড় ইশতেহার দিয়ে মানে আইওয়াশ করার মানে কি? এটা আসলে শিক্ষার্থীরা কিন্তু আমরা যেটা বললাম, আমাদের ক্যাম্পাসে 35 বছর পরে রাকসু হয়েছে, রাকসুর কাজ কি শিক্ষার্থীরাও ঠিক করে জানতো না সবাই। ইভেন আমার মনে হয় যারা ইশতেহারগুলো দিয়েছে তারা নিজেরাও ঠিকভাবে বোঝেনি তাদের এখতিয়ার কতখানি। তো আমরা তো আসলে আওয়াজ তুলবো শিক্ষার্থীদের জন্য, প্রশাসনের হাত দিয়ে কিন্তু সবকিছু হতে হবে, আমরা তো নিজে থেকে কিছু করতে পারছি না। হ্যাঁ, রাকসুর একটা ফান্ড আছে, সেখান থেকে আমরা কিছু কাজ হয়তো করতে পারবো, কিন্তু সবকিছু কথা যে আমরা আওয়াজ তুলবো শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আমরা প্রশাসনকে দিয়ে সেই কাজটা আদায় করব, কিন্তু সেটা আসলে এক বছরের মধ্যে আমরা কতখানি আদায় করতে পারবো, মূল কোন কাজগুলো আমাদের আদায় করা প্রয়োজন সেটা সম্পর্কে আগে আমাদের ভাবা উচিত ছিল। তারপরে আমাদের আসলে শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেওয়া উচিত ছিল। নাহলে এখন একটা এমন অবস্থা হয়েছে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতির কিছুই আমরা পাচ্ছি না। তো জিনিসগুলো আসলে নিজেদের কাছেও দুর্ভাগ্যজনক মনে হয়। তুমি একটু প্রতিশ্রুতি দিয়ে গুলা ভালো করে দিও, যেগুলো ফিল আপ করতে পারবো। অবশ্যই আমাদের ছাত্র দলের ইশতেহার কিন্তু যেটা আমরা দিয়েছিলাম, আমাদের সেখানে কিন্তু খুব বেশি ইশতেহার আমরা দিয়েছিলাম না, এবং আমি বলেছিলাম যে আসলে এগুলোর মধ্যেও আমরা যে সবগুলো ফিল আপ করতে পারবো, প্রথমে আমাদের যেগুলো ম্যান্ডেটরি কাজ সেগুলো করতে হবে, এবং যখন রাকসুটা চলমান থাকবে তখন কিন্তু আস্তে আস্তে আমাদের কাজ প্রতি বছর যখন চলতে থাকবে, তাহলে আমাদের শিক্ষার্থীর অধিকার আদায়ও সবসময় চলমানই থাকবে, এবং তাদের জন্য কাজ সবসময় চলমান রাখতেই হবে প্রশাসনকে। তো আমার মনে হয় যে এগুলো তাদেরও ভাবা উচিত ছিল, এবং আমরা আশা করব যে আমরা যে কাজগুলো করতে পারবো আমরা সেগুলো নিয়েই যাতে কথা বলি শিক্ষার্থীদের সাথে, এবং আমরা তখন থেকে সেগুলো নিয়েই কথা বলছিলাম। তোমাকে একটা টার্ম বলি, শুনলে তুমি হেসে দিবা, সেটা হচ্ছে মেধাবীদের নিয়ে রাজনীতি। হ্যাঁ, বলছিলাম না, হেসে দিবা। সো এখন আমার কথা হচ্ছে যে মেধাবী তো ধরো যারা মেধাবীদের নিয়ে রাজনীতি করে, মেধাবীরা যাদের দলে আছে তাদের দলে তো মেধাবী আছে। এখন একটা ছাত্র দলের প্রতি অভিযোগ হচ্ছে ছাত্র দলে মেধাবীর সংকট, মেধাবী নাই, ছাত্র দলের সবার বয়স অনেক বেশি, ফেল করা স্টুডেন্ট, এই ব্লেমগুলা সবসময় দেওয়া হয়। ডু ইউ রিয়েলি থিঙ্ক, তুমি যেহেতু খুব ইয়াং ব্লাড ছাত্র দলে, তার উপর একটা মেয়ে, তো তোমার কি মনে হয় যে ছাত্র দলে ট্যালেন্ট ইউটিলাইজেশন হয় বা ট্যালেন্ট ক্রিয়েট হয়? তুমি আমাকে একদম এক্সাম্পল সহ। অবভিয়াসলি ছাত্র দলে অনেক অনেক বেশি ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, এবং যারা এটা বলে আমি বললাম না, তারা বিভিন্ন ন্যারেটিভ বিল্ড করার যে চেষ্টাটা করে। হ্যাঁ, আমাদের অনেকে আছে, অনেক সিনিয়র ভাইয়েরা আছে কমিটিতে, কারণ 17 বছর তারা যেই নির্যাতনের শিকার হয়েছে, তখন কি আসলে হুট করে বাবা মা ক্যাম্পাসে পাঠিয়ে ফার্স্ট ইয়ারেই তার ছেলেকে মেয়েকে বলবে যে তুমি যাও এখন, যে তোমার এই পুলিশের নির্যাতন সহ্য করো? সব বাবা মা কিন্তু সেটা করতো না, এবং তখন কমিটি দেওয়াটাও অনেক বেশি টাফ ছিল। তারা সে সময় লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং তার পরবর্তীতে তো একটা দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রামের ফসলই কিন্তু এই আমাদের এখন যে স্বাধীনতা, এখন আমাদের যে গণতান্ত্রিক সৌন্দর্য। এবং তার পরবর্তীতে এসে অবশ্যই তারা কাজ করেছে। এখন আমাদেরকে আবার যারা নতুন আছে তাদের মধ্যে থেকে বাছাই করে কাকে আসলে দায়িত্ববোধ কার মধ্যে আছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা কমিটি হয়। এবং ছাত্রদলে আমরা এখন যারা আছি, যদি আমরা প্যানেলগুলো দেখি, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্যানেলগুলো দেওয়া হয়েছে সেখানে প্রতিটা স্টুডেন্টই মেধাবী। আমি রাকসু প্যানেল নিয়ে কথা বলি। রাকসু প্যানেলে আমাদের মহিলা বিষয়ক সম্পাদক যিনি ছিলেন তিনি কিন্তু ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত ছিলেন আমাদের ক্যাম্পাসের।
এগুলোর কি ব্র্যান্ডিং কম করা হয়, মানুষ জানে না কেন এগুলো? আসলে, আমার মনে হয় ব্র্যান্ডিং এ ঝামেলা আছে, এটা নাইলে হয় কেমনে? না, এগুলো নিয়ে অসংখ্য নিউজ হয়। আসলে সেটা কি স্টুডেন্টরা ঠিকই জানে যে আসলে কি হচ্ছে, ছাত্রদল কারা করছে, কারা এ করছে, কিন্তু এই যে ন্যারেটিভ বিল্ড করার মাধ্যমে আরও কেউ যাতে না যায় জিনিসগুলো, এইটাই মানে আমরা হয়তো যেটা বেশি প্রমোশন করছি ওটা সেটাকে ওরা কিভাবে ব্যাশিং করা যায় সেই প্রচেষ্টাটা বেশি করছে। এগুলো একটা ঝামেলা ক্রিয়েট করে। কিন্তু ছাত্রদলে আমি মনে করি ছাত্রদলের সবচেয়ে বেশি মেধাবী স্টুডেন্টরা আছে। আমি যাদের সাথে কাজ করছি সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে ভালো করছে, সবাই নিজ নিজ জায়গা থেকে যেই সেক্টরে কাজ করছে সেই সেক্টরে কাজ করছে। এক একজনের এক এক দিকে প্রতিভা আছে। আমি যেটা বললাম না, আমাদের রাকসুতে যে ক্রীড়া সম্পাদক বিজয়ী হয়েছে ছাত্রদল থেকে, আপু কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়ার। তো এখানে আসলে প্রতিভা বলতে আপনি পড়াশোনার দিকে দেখেন, আপনি কালচারাল দিকে দেখেন, আপনি ক্রীড়ার দিকে দেখেন, সব দিক দিয়ে ছাত্রদলের যারা আছে সবাই মেধা স্বাক্ষর রাখছে সব সময়। গ্রেট এক্সপ্লেনেশন। ওকে এশা, আমার শো এর সিগনেচার কোশ্চেন সবাইকে করি, এটা তোমাকেও করতেছি। 4টা রিয়াক্ট, লাভ, কেয়ার, অ্যাংরি, হাহা তোমার অপোজিশনকে দিতে হবে। কোন 4জনকে কোন 4টা রিয়াক্ট দিবা? ফার্স্টে লাভ রিয়াক্ট। অপোজিশন বলতে আমাকে এখন আমার রাকসু প্যানেলকে দিতে হবে? এনিওয়ান, এটা রাকসু প্যানেলই হইতে হবে, নট নেসেসারি ওভারঅল, পুরা সেন্ট্রাল মেন্ট্রাল ন্যাশনাল, এনিওয়ান জাস্ট ওই তোমার এই পাশে না হয় তোমার কোর্টের কেউ হইতে পারবে না, অপোজিট আচ্ছা, কোর্টের এনিওয়ান, ন্যাশনাল থেকে শুরু করে রাকসু এনিওয়ান। ওকে, বলো ফার্স্টে লাভ রিয়াক্ট কাকে দিবা? আচ্ছা, লাভ রিয়াক্ট দিব আমি রুমিন ফারহানা আপা, কারণ সে আসলে নারী হিসেবে যে লড়াইটা করছেন এবং সে একাই 100, যেটা বলা যায়। সে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যাই হোক বা যেটাই হোক, ভালো লাগে তার ভয়েস রেজ। সে সব কিছু নিয়ে যেভাবে কাজ করছেন এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে কাজ করছেন, সেটার জন্য তাকে লাভ রিয়াক্ট। কেয়ার রিয়াক্ট এখন? কেয়ার রিয়াক্ট, আমার ক্যাম্পাসে একটা মানসিক প্রতিবন্ধী আছে, সালাউদ্দিন আম্মার, রাকসু জিএস। তো আমার মনে হয় তার অনেক যত্ন প্রয়োজন, তাকে পরিচর্যা করা প্রয়োজন এবং তার মাধ্যমে তার মানসিক যেই সমস্যা সেটাকে আবার সারিয়ে সুন্দরভাবে সে যেন সুন্দর জীবন গড়ে তুলতে পারে, সেই জন্য তাকে হেল্প করা প্রয়োজন। তো আমার মনে হয় তার প্রতি একটু বিশেষ পরিচর্যা প্রয়োজন, এই জন্য তাকে কেয়ার। আচ্ছা, তাকে মানসিক প্রতিবন্ধী কেন মনে হয় এটা একটু এক্সপ্লেন করো। আসলে সে কখন কি বলে, কাকে নিয়ে কি বলে, কখন কি করে, তার আসলে কাজ রাকসুকে নিয়ে, সে রাকসু বাদ দিয়ে পৃথিবীর সব কাজ করে, যেটা আসলে আমার মনে হয় যে কখনোই একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সেই কাজগুলো করবে না। এবং সে আসলে কি বলে, কার সাথে কখন কিভাবে কথা বলছে সে নিজেও জানে না সে কি করছে। তো তাকে ক্যাম্পাসে মোটামুটি মানসিক প্রতিবন্ধী হিসেবেই ছাত্রদল যখন বলে, এবং এখন মোটামুটি আমরা সবাই তাকে বলি যে তার প্রতি যে আমি একটু রাগ করব, সেটা কিভাবে করব? সে তো মানসিক প্রতিবন্ধী, তার প্রতি আর কত রাগ করব? সো কেয়ার করতে হবে। অবশ্যই তার এখন কেয়ার প্রয়োজন, তার পরিচর্যা প্রয়োজন। ওকে, অ্যাংরি? অ্যাংরি দিব আমি নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, কেন? আসলে এক সময় মজা লাগতো তার কথাগুলো, কিন্তু আস্তে আস্তে সেটা এখন এমন বাজেভাবে পর্যায়ে চলে গেছে, টক্সিক লেভেলে, এবং যেটা আসলে ভালো লাগে না। সুস্থ মস্তিষ্কের একজন মানুষ তার কথাগুলো শুনলে কখনোই সেগুলো ভালোভাবে নিতে পারবে না। তো এই জন্য সে অ্যাংরি রিয়াক্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, হাহা। আমার আসন কুষ্টিয়া 3, কুষ্টিয়া 3-এর এমপি রাশমিকা মান্দানা। আমি রমজা। আচ্ছা, কেন কেন? না, আপনারা তো দেখেনি যে তিনি সংসদে একটা কথা বলে বা এলাকায় একটা কথা বলে, সে তো সবসময় ভাইরাল ইন্টারনেটে। তো এই জন্যই মানে তার কথাগুলো শুনলেই কি সুন্দর সেই হাহারি এক মন থেকে এমনি চলে আসে, তো এই জন্যই হাহারি। এটা ট্রেলারের লাইন, আমার আসনের এমপি রাশমিকা মান্দানা। না, অ্যামেজিং। সো এশা, it was a very nice discussion. You are the true example of beauty with brain, I must say. এভাবেই আগায় যাও সবসময়, তোমার জন্য অনেক বেস্ট উইশেস, ব্যাচমেট হিসেবে, ফ্রেন্ড হিসেবে অনেক দোয়া। এখন আমাকে সহ আমার অডিয়েন্স, যেটা আমার পডকাস্টে আজ পর্যন্ত হয়নি, আমার মনে হয় 40টা এপিসোড রানিং, আজ পর্যন্ত হয়নি। পলিটিক্যাল পডকাস্ট, সবাই এসে খালি মারামারি করে, কোনো শিল্প চর্চা এখানে হয় না। সো একটু শিল্প চর্চা হবে তোমার থেকে, 4 লাইন গান শুনতে শুনতে এপিসোডটা শেষ করি, এটা অডিয়েন্সের জন্য গিফট। আর তুমি ব্রাজিল না আর্জেন্টিনা বলে দাও। আমি অলওয়েজ আর্জেন্টিনা ফ্যান। আমি জানি না, আমার এখানে সব আর্জেন্টাইন প্রমোশন বেশি হচ্ছে, বাট দেন এগেইন অডিয়েন্সকে আবার ভালো মানুষ আর্জেন্টিনা বেশি করে। সো দেখে নিন, আবার বলি, আমার ক্যামেরার পিছনে যারা আছে সবাই আবার ব্রাজিল সাপোর্টার, ওরা এপিসোডটা কন্ডাক্ট করতেছে। আচ্ছা, না, অবশ্যই তারাও ভালো, কিন্তু ফুটবল মৌসুমে আসলে আর্জেন্টিনা দল একদিকে, ব্রাজিল দল একদিকে, সেটা পলিটিক্যাল বা যে কোনো জিনিস থেকে বের হয়ে এসে
হ্যাঁ একদম 100%। সো বেস্ট উইশেস আর্জেন্টিনার জন্য। আর এবার আমরা এশার কণ্ঠে একটা গান শুনতে শুনতে শেষ করব। আচ্ছা, আমি একটা আধুনিক গান করছি। এনিথিং। যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমার লুকোচুরি মন, লুকোচুরি সুর, লুকিয়ে রয় ভাবনায়, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন এক উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, ওই 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 ওই, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই। আমার মাঝে নেই এখন আমি স্বপ্নের সিঁড়ি বেস্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন এক উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।